হরে কৃষ্ণ। আজকে আমরা শুরু করতে চলেছি রামায়ণের অরণ্যকাণ্ড। ভরত ফিরে গেলেন অযোধ্যায়, আর রাম, লক্ষ্মণ ও সীতা চিত্রকূট পর্বত ছেড়ে চললেন গভীরতর বনে। ক্রমে তাঁরা এসে পড়লেন দণ্ডক অরণ্যে। এই দণ্ডক অরণ্যে ছিল অনেক মুনি ঋষির আশ্রম। রামচন্দ্র একে একে সকল আশ্রমেই যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটি বনে কোনো আশ্রম বা মুনি নেই, আছে শুধু বন্যজন্তু, বাঘ, হরিণ, ভাল্লুক, কিন্তু সকলেই ভয় সন্ত্রস্ত। এই বনে বাস করে বিরাধ নামে এক বিরাটাকায় রাক্ষস। প্রকাণ্ড তার মুখের হাঁ, চোখ দুটো যেন বিরাট গর্ত। সীতা দেবী যেমনই তার কাছে এসেছেন, সে খপ করে তাকে ধরতে গেল। তখন রাম লক্ষ্মণ বিরাধের লম্বা হাত দুটো দিলেন কেটে। তখন সে মাটিতে পড়ে গোঁ গোঁ করতে লাগলো। মরবার একটু আগে সে বলে গেল, আমি প্রকৃত রাক্ষস নই, সাভ্রষ্ট দেবতা। তোমরা আমাকে মাটিতে পুঁতে ফেলো, তাহলেই আমি মুক্ত হয়ে স্বর্গে চলে যাব। আর একটা কথা, একটু দূরেই আছে শরভঙ্গ মুনির আশ্রম। তোমরা তার কাছ থেকে বনের সব খবর পাবে। শরভঙ্গ মুনির আশ্রমে এসে রামচন্দ্র দেখলেন মুনি অপেক্ষা করছেন তাঁরই জন্য। রামচন্দ্রকে মুনি বললেন, আমার জীবন শেষ হয়েছে, শুধু তোমার জন্যই অপেক্ষা করছি। তোমাকে দর্শন করে আমার এই জীবন ধন্য হলো। আমি চলে যাচ্ছি, তুমি সুতীক্ষ্ণ মুনির কাছে যাও, তোমার যা জানবার তার কাছে জেনে নিও। সুতীক্ষ্ণ মুনির কাছে উপদেশ নিয়ে রামচন্দ্র চললেন দণ্ডকারণ্যের অন্যান্য স্থান দেখতে। কাছাকাছি অনেকগুলো আশ্রমও চোখে পড়ল। লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রামচন্দ্র একে একে সকল আশ্রমে গিয়ে মুনি ঋষিদের প্রণাম জানালেন। কিন্তু যেখানেই যান মুনি ঋষিরা বলেন রাক্ষসদের উৎপাতের কথা। রাক্ষসেরা যজ্ঞাদি নষ্ট করে, অকারণে তপস্বীদের উপর উৎপীড়ন করে, এমনকি তাঁদের হত্যাও করে। রঘুপতি তাদের আশ্বাস দিলেন শীঘ্রই তিনি এর প্রতিবিধান করবেন। এইভাবে বনবাসের 10টি বছর কেটে গেল, বাকি রইল আর 4 বছর। কিছুদিন পরে অগস্ত্য মুনির আশ্রমে সীতা ও লক্ষ্মণ সহ রাম এসে উপস্থিত হলেন। অগস্ত্য মুনি এদের খুব আদর আপ্যায়ন করলেন। শুধু তাই নয়, তিনি তপস্যা করে যত শক্তিশালী অস্ত্র লাভ করেছিলেন সেগুলিও রামচন্দ্রকে দান করলেন। মুনি আরও বললেন, এখান থেকে 2 যোজন দূরে রয়েছে পঞ্চবটী, অতি সুন্দর বন। সহজে পাওয়া যাবে ফলমূল, আর পাবে গোদাবরীর স্বচ্ছ জল। এছাড়া প্রতিবেশী রূপে পাবে অনেক মুনি ঋষি, যাঁরা তোমাদের আপদে বিপদে সাহায্য করতে পারবেন। ঋষিকে প্রণাম করে তাঁরা পঞ্চবটির পথ ধরলেন। পথে দেখতে পেলেন একটি প্রকাণ্ড পাখি। এত বিরাট তার চেহারা যে রামচন্দ্র প্রথমে তা দেখে ভয় পেয়েছিলেন। কিন্তু পাখিটি তাঁকে ডেকে বললে, আমি তোমাদের পিতৃবন্ধু জটায়ু, তোমরা আমার পরম স্নেহের পাত্র। তোমরা যদি এই অঞ্চলে বাস করো, তবে আমি আমার সকল শক্তি দিয়ে তোমাদের সাহায্য করব। অল্প সময়ের মধ্যেই রাম, সীতা, লক্ষ্মণ পঞ্চবটিতে এসে উপস্থিত হলেন। স্থানটি তাদের খুব ভালো লাগলো। যেমন সমতল, আবার তেমনই শস্য শ্যামল। বড় বড় গাছ, তাল, তমাল, শাল চারিদিকে, আর তার মাঝে কত রকমের ফুল, অশোক, বকুল, পলাশ, চাঁপা ইত্যাদি। লক্ষ্মণ তার মনোমতো একটি জায়গা খুঁজে নিয়ে একটি সুন্দর পর্ণকুটির তৈরি করলেন। কুটিরটি দেখে রামচন্দ্র খুবই সন্তুষ্ট হলেন। মনের সুখে বাস করছেন বনবাসী রাজার কুমার রাম, লক্ষ্মণ ও রাজার নন্দিনী সীতা। বনের পশু পাখি তাদের আপনজন। অদূরে কুলুকুলু রবে বয়ে চলেছে গোদাবরীর স্বচ্ছ জলধারা। বনবাসের সব দুঃখ যেন কোথায় মিলিয়ে গেছে। পরম আনন্দে দিন কাটছে রাম, লক্ষ্মণ, সীতার। পঞ্চবটিতে দিনগুলো বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন এসে হাজির হলো রাবণের বোন শূর্পণখা।
রামচন্দ্রের কাছে এসে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মস্ত বড় রাজার ছেলে, তুমি আমাকে বিয়ে করো। রাম এ কথা শুনে একটু হাসলেন, বললেন, দেখছো না আমি বিবাহিত, আমার স্ত্রী রয়েছেন আমার সঙ্গে। শূর্পণখা তখন একটু ভেবে লক্ষ্মণের দিকে ফিরে বললেন, তুমিও তো রাজপুত্র, রাম যদি আমাকে বিয়ে না করে তবে তুমি আমাকে বিয়ে করো। লক্ষ্মণ শূর্পণখার কথায় খলখল করে হেসে উঠলেন। শূর্পণখা তখন রেগেমেগে সীতাকে ধরবার জন্য এগিয়ে এলো। লক্ষ্মণও তার তলোয়ারখানি বের করে শূর্পণখার নাক কান কেটে ফেললেন। রাবণের খর ও দূষণ নামে দুই সেনাপতি বাস করত এই দণ্ডকারণ্যে। নাক কান কাটা শূর্পণখা মনের দুঃখে তাদের কাছে জানালো তার অপমানের কথা। খর ও দূষণ ছুটে এলো রাক্ষস সৈন্য নিয়ে, আক্রমণ করল রাম লক্ষ্মণকে। ভীষণ যুদ্ধ হলো, রাক্ষস সৈন্যরা অনেক মরল দূষণ, শেষে খরও প্রাণ হারালো রামচন্দ্রের বাণে। শূর্পণখার অপমানের কোনো প্রতিবিধান হলো না। মনের ক্ষোভে সে ছুটল লঙ্কায় তার দাদা রাবণের কাছে। রাবণ তখন মণিমুক্তা খচিত সিংহাসনে বসে মন্ত্রীদের সঙ্গে রাজকার্য করছিল। রাবণের 10টি মাথা, 20টি হাত, চেহারা যমের মতো ভীষণ। ব্রহ্মার কাছে বর পেয়েছে, দেব অসুর যক্ষ রক্ষ কেউ তাকে পরাস্ত করতে পারবে না, কেবল মানুষ ছাড়া। শূর্পণখা তার নাক কান কাটার কথা এবং খর দূষণ ও অন্যান্য রাক্ষসদের মৃত্যুর কথা সবিস্তারে বর্ণনা করল। শেষে বলল, রামের স্ত্রী সীতা অপূর্ব সুন্দরী, এরকম সুন্দরী স্ত্রীলোক তোমার লঙ্কাপুরীতে নেই। যদি তুমি তাকে হরণ করে নিয়ে আসতে পারো তবে উচিত শিক্ষা হবে রাম লক্ষ্মণের, আর আমার অপমানেরও হবে সেটাই উপযুক্ত প্রতিশোধ। শূর্পণখার কথায় রাবণের মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল, আর জাগল সীতার প্রতি লোভ। রথে চড়ে রাবণ তখনই চলে এলো দণ্ডকারণ্যে, যেখানে মারীচ আশ্রম বানিয়ে মুনিদের মতো তপস্যা করত। মারীচ ছিল একজন বড় রাক্ষস। সে মায়া জানত অনেক, ইচ্ছামতো নানা রকম জীবজন্তুর আকার ধারণ করতে পারত। তাই রাবণ তাকে বলল, তোমাকে একটি সুন্দর সোনার হরিণ সাজতে হবে। সীতা বনের হরিণ ভালোবাসে, তোমার মনোরম রূপ এবং চপল গতি দেখে সীতার লোভ হবে। সীতার অনুরোধে রাম ও লক্ষ্মণ বেরিয়ে পড়বে তোমাকে ধরবার জন্য, আর সেই সুযোগে আমি সীতাকে হরণ করে নিয়ে তুলব আমার রথে। রাবণের এই পরামর্শ মারীচের মোটেই ভালো লাগলো না। সে বলল, এমন কাজ আপনি করবেন না। সীতা সতী সাধ্বী, তিনি কখনো আপনার স্ত্রী হতে রাজি হবেন না, হয়তো তিনি আত্মহত্যা করবেন। রাবণ মারীচের কোনো কথা শুনতে চাইল না, বলল, তোমার কাছে উপদেশ নিতে আমি আসিনি, আমার আদেশ তোমাকে মায়ামৃগ হতে হবে, নতুবা তোমার প্রাণদণ্ড। বেচারা মারীচ আর কি করে। একটি সুন্দর মায়ামৃগের রূপ ধারণ করল মায়াবী মারীচ। তার কোমল মসৃণ চামড়া সোনার মতো ঝলমল করতে লাগলো। শিং দুটোকে কে যেন মুক্তো দিয়ে বাঁধিয়ে দিয়েছে, মুখখানি যেন একটি রক্তপদ্ম। রামচন্দ্রের কুটিরের কাছে ছিল একটি কলাবন, হরিণটি সেখানে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। সীতা তখন তার কুটিরের আঙিনায় ফুল তুলছিলেন। হরিণটিকে দেখে সীতা মুগ্ধ হয়ে গেলেন। রাম ও লক্ষ্মণকে ডেকে বললেন, দেখো দেখো কি সুন্দর হরিণ। রাম ও লক্ষ্মণ কুটিরের বাইরে এসে দেখলেন সোনার হরিণটি। তাঁরাও এর আগে এত সুন্দর হরিণ কখনো দেখেননি। লক্ষ্মণের কেমন যেন সন্দেহ হলো, বললেন, দাদা, রাক্ষসেরা মায়া জানে, এ হরিণ সত্যিকারের হরিণ না কোনো রাক্ষসীর মায়া? সীতা কিন্তু এই হরিণ দেখে এত মুগ্ধ হয়েছেন যে তিনি বলে বসলেন, এমন সুন্দর হরিণ আমার চাইই চাই। সীতার অনুরোধ রক্ষার জন্য রাম তীর ধনুক ও অসি নিয়ে বেরোলেন হরিণটিকে ধরবার জন্য, আর বলে গেলেন, লক্ষ্মণ, তুমি অস্ত্রশস্ত্র নিয়ে সীতাকে রক্ষা করো, আমি যতক্ষণ হরিণটাকে নিয়ে না ফিরি ততক্ষণ সীতাকে একা রেখে কোথাও যেও না। রামচন্দ্র চলেছেন হরিণটিকে ধরতে। মায়ামৃগ এদিকে নানা রূপ মায়া বিস্তার করে রামচন্দ্রকে তার কুটির থেকে অনেক দূরে নিয়ে এলো। হরিণটির পিছনে ঘুরে ঘুরে রামচন্দ্র ক্লান্ত হয়ে পড়লেন। হরিণটিকে পাবার আশা নেই দেখে তিনি নিক্ষেপ করলেন ব্রহ্মাস্ত্র।
মারিচ নিহত হলো, কিন্তু মরবার আগে রামের কণ্ঠস্বর অনুকরণ করে চিৎকার করল, হা সীতা, হা লক্ষণ। সেই কাতর কণ্ঠস্বর গিয়ে পৌঁছল সীতার কানে। সীতা লক্ষণকে বললেন, লক্ষণ, রঘুপতির কোনো বিপদ হয়নি তো? তুমি এক্ষুনি ছুটে যাও তীর ধনুক নিয়ে। লক্ষণ বিনম্র স্বরে বললেন, দাদার কোনো বিপদ ঘটতে পারে না, আমি একথা বিশ্বাস করি না। তাছাড়া আপনাকে একা ফেলে আমি যাই কি করে? তাতে আপনার বিপদ ঘটতে পারে। রামচন্দ্রের বিপদ আশঙ্কায় সীতা নিতান্ত অস্থির হয়ে পড়েছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে লক্ষণকে বললেন, ভণ্ড কাপুরুষ, এই তোমার ভাতৃভক্তি? ভিতরে ভিতরে তুমি চাও রামের সর্বনাশ। ভাইয়ের বেশে তুমি দেখছি পরম শত্রু। জেনে রেখো, কমল লোচন রামের কোনো অমঙ্গল হলে আমি অগ্নিতে প্রবেশ করব। সীতার এই রূঢ় শব্দগুলি তীরের মতো বিদ্ধ করল লক্ষণকে। নিদারুণ বেদনায় লক্ষণ বললেন, জনকনন্দিনী, আপনি গুরুজন, তাই এই কথার প্রতিবাদে আমি আপনাকে কিছু বলতে পারছি না। আপনি যে কণ্ঠস্বর শুনেছেন তা রামচন্দ্রের নয়, নিশ্চয়ই কোনো রাক্ষসের। কিন্তু উপায় নেই, আপনার আদেশে আমাকে কুটিরের বাইরে যেতে হবে। আপনি কিন্তু সাবধানে থাকবেন। সমস্ত বনদেবতার কাছে প্রার্থনা করি তারা যেন আপনাকে রক্ষা করেন। আজকে থাকলো এত অবধি। এরপরে আমরা এই পর্বের বাকি অংশটুকু পড়ব। সকলে মনোযোগ সহকারে শুনবে। হরে কৃষ্ণ।